নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটির প্রথম পর্বের ৬৮তম অংশ। গল্প শুনেছি এই গগনচন্দ্রের ব্রাহ্ম সমাজের গন্ধলাগা বিষময় প্রভাব থেকে তার আদরের পোষ্যপুত্র উপেন্দ্রকিশোরকে রক্ষা করবার জন্য আমার বাপ জ্যাঠাদের দুঃসম্পর্কের কাকা হরিকিশোর প্রাণপণে চেষ্টা করেছিলেন এবং বলা বাহুল্য একেবারে ব্যর্থ হয়েছিলেন। ময়মনসিংহ থেকে উচ্চ প্রশংসার সঙ্গে এন্ট্রান্স পাশ করে উপেন্দ্রকিশোর কলকাতায় পৌঁছে একেবারে গগনচন্দ্রের মুঠোর মধ্যে এসে পড়লেন। ব্রাহ্ম সমাজের শ্রেষ্ঠ কর্মীদের সঙ্গে পরিচয় হলো, ফলে যা হবার তাই হলো। উপেন্দ্রকিশোর ব্রাহ্ম হলেন। সেই স্তক গগনচন্দ্রের বাড়ির সঙ্গে উপেন্দ্রকিশোরের পরিবারের আত্মীয়তা। উপেন্দ্রকিশোরের সঙ্গে আত্মীয়তা মানে তার ভাইদের সঙ্গেও আত্মীয়তা। উপেন্দ্রকিশোর যখন দারিক গাঙ্গুলির মেয়ে বিয়ে করলেন, সারদা রঞ্জন প্রমাদ গুনলেন। অমনি উপেন্দ্রকিশোরের পরের ভাই মুক্তিদা রঞ্জনের বিয়ে দিয়ে দিলেন। আসলে মুক্তিদার তখনও বিয়ের বয়স হয়নি, হয়তো সবে 19 পড়ে 20-তে পড়েছিলেন, নাকি কিঞ্চিত অনিচ্ছুক ছিলেন। এত শিগগির বিয়ে কিসের? তবে বিদ্রোহ করবার সাহস পাননি। আমি নিজের চোখে দেখেছি ওই বিয়ে কত সুখের ছিল। তাছাড়া সারদা রঞ্জনের আশঙ্কা যে নিতান্ত অমূলক ছিল না, তার প্রমাণ পাওয়া গেল যখন এসব ব্যাপারে অনেক বছর পরে কুলদা রঞ্জন এবং আমার বাবা দুজনেই ব্রাহ্মমতে বিয়ে করলেন। তবে উপেন্দ্রকিশোর ছাড়া কেউ ব্রাহ্মধর্মে দীক্ষা নেননি। দীক্ষা না নেওয়াতে বাবার কোনো অসুবিধা হয়নি। তিনি দস্তুর মতো গোড়া ব্রাহ্ম ছিলেন। যিনি এই সর্বনাশের মূল, সেই গগনচন্দ্র হয়তো উপেন্দ্রকিশোরের চেয়ে বয়সে বড় ছিলেন না, তবু বাবারা সবাই তাকে গগন মামা বলতেন। আমরা বলতাম গগন দাদামশাই। এমন আমোদে স্নেহশীল মানুষ খুব বেশি দেখিনি। অবারিত দ্বার। তাদের বাড়িতে গিয়ে অচেনা লোককে খেয়ে দিয়ে এলেও তারা কৃতার্থ হতেন। শুধু গগন দাদামশাই নয়, তার স্ত্রীও। তাকে আমরা ডাকতাম গগন বৌদি। তার হাসি খুশি শ্যামলা মুখখানি চোখের সামনে ভাসে। এদের বড় ছেলে অমলহোমকে আমরা বলতাম ননী কাকা। ননী কাকার বিয়ের সময় বাবার সঙ্গে গগন দাদামশাইয়ের মনোমালিন্য হলো। সে আরও কয়েক বছর পরের কথা। তবে গগন দাদামশাইয়ের সঙ্গে আমাদের সম্বন্ধটা যে কতটা ঘনিষ্ঠ ছিল তাতেই বোঝা যায়। সে সময় প্রশান্তচন্দ্র মহালনোবিশের নেতৃত্বে ব্রাহ্ম যুবকদের মধ্যে একটা বিদ্রোহের ভাব দেখা গেছিল। প্রশান্তচন্দ্র বললেন, হিন্দু বিয়ে যখন রেজিস্টার করতে হয় না, আদি ব্রাহ্ম সমাজের বিয়েও যখন রেজিস্টার করতে হয় না, নববিধান ও সাধারণ ব্রাহ্ম সমাজে বিয়েই বা রেজিস্টার করতে হবে কেন? এই নিয়ে মহা আন্দোলন শুরু হয়ে গেল। এদিকে বিখ্যাত ব্রাহ্ম নেতা হেরম্বচন্দ্র মৈত্রের মেয়ের সঙ্গে প্রশান্তচন্দ্রের বিয়ের সব ঠিক। হেরম্বচন্দ্র ভয়ানক রেগে গেলেন। রেজিস্ট্রি না করলে ব্রাহ্ম বিয়ে বেআইনি। তার মেয়েকে তিনি এভাবে বিয়ে দিতে পারবেন না। কেউ নিজের মত ছাড়লেন না। শেষ পর্যন্ত বাপের অমতেই মেয়ের বিয়ে হলো। পরে বাপ তাদের ক্ষমাও করলেন। এর বছর 2-3 পরে অধ্যাপক সুশোভন সরকারের সঙ্গে প্রশান্তচন্দ্র তার কনিষ্ঠা বোনের বিয়ে দিলেন। সে বিয়েও রেজিস্ট্রি হলো না। আরও পরে স্বয়ং শিবনাথ শাস্ত্রীর মেয়ে হেমলতা সরকারের মেয়ের সঙ্গে অমলহোমের বিয়ে হলো। কে আমাদের বাড়িতে খবর দিল এ বিয়ে রেজিস্ট্রি হবে না। শুনেই বাবা মহা চটে গেলেন। তাহলে আমি বিয়েতে যাব না। বাবা বিয়েতে যাবেন না মানে আমরাও যাব না। আমাদের দুঃখ দেখে কে? বলা বাহুল্য, বাবার কথা শুনে গগন দাদামশাই যেমনি অবাক তেমনি ক্রুদ্ধ। তবে প্রশান্তর বিয়েতে আর তার বোনের বিয়েতে কেন গেছিলে? বাবা বলতে চাইছিলেন যে তারা নিছক পর, তারা কি করে না করে তাতে আমি কি বলবো, কিন্তু গগন মামার ছেলের কথা আলাদা। এসব সূক্ষ্ম বিশ্লেষণের সঙ্গে কারো সহানুভূতি থাকা সম্ভব নয়। বাবার সঙ্গে গগন দাদামশাইয়ের মুখ দেখা দেখি রইল না। রবিবার রবিবার মামার কাছে যাওয়া বাবা বন্ধ করলেন। তারপর অবশ্যই মিটমাট হয়ে গেল। মৃত্যুকালে গগন দাদামশাইয়ের শোধ তুললেন। বলে বসলেন, কুলদা প্রমোদা আমার জন্য যেন হবিষ্যি করে। বলা বাহুল্য, বাবা জ্যাঠামশাই তাই করেছিলেন। ভাবি আত্মীয় স্বজন আর কাদের বলে।
অমল হোমের বিয়ের অনেক আগেই তার একমাত্র বোন আমাদের বীণা পিসির বিয়ে হলো। এর স্বামী শ্রী সুকুমার বসুই কয়েক বছর আগে তার ভূতত্ত্বের বইয়ের জন্য রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন। গগন বৌদি এসে আমাদের দু বোনকে আর দাদাকে বিয়েবাড়িতে নিয়ে গেলেন। এই প্রথম মায়ের তত্ত্বাবধানের বাইরে অন্য লোকের বাড়ি গিয়ে থাকলাম। সেখানে দেখলাম বীণা পিসি দোলন চাপা বলে একটা কবিতার বই উপহার পেয়েছে। কে যেন কবিতাগুলো পড়ে শোনাচ্ছিল। আমি মুগ্ধ হয়ে গেলাম। পরে বাড়ি এসে ওই বইখানার সঙ্গে নজরুলের আরও গোটা 2 বই কিনে ফেললাম। কোনো মুসলমান কবির মুখে এমন কাব্য শুনবো আশা করিনি। কাজী নজরুল নাকি তখন জেলে ছিলেন। বইতে কামানের পাশে দাঁড়ানো তার এক বেপরোয়া ছবিও দেখলাম। মনের গোড়ায় নাড়া লেগেছিল। আশ্চর্যের বিষয়, সেই প্রথম মোহের এতটুকু আর বাকি নেই। অপূর্ব ভাষা, অপূর্ব ছন্দ, কিন্তু ভাবের দিকে কোথায় যেন অনেকখানি অতৃপ্তি থেকে যায়। এই হলো নিতান্ত আমার ব্যক্তিগত কথা। সর্বজন স্বীকৃত মহান কবিকে ছোট করা আমার উদ্দেশ্য নয়। সত্যি কথা বলতে কি, শেলীর কবিতাকে আমার যেমন একটু পৌরুষের অভাব মনে হয়, সেও ব্যক্তিগত কথা। এই বইতে আমার প্রকৃত আর আন্তরিক মতামত ছাড়া একটিও কথা লিখব না। মোট কথা, সেই সময় কাজী নজরুলের কাব্যসুধার আস্বাদ পাওয়ার জন্য বীণা পিসির বিয়ের কথা এত বেশি করে মনে পড়ে।